একটা সময় ছিল যখন কেউ নতুন আইফোন ক্রয় করতে মার্কেটে যেত সবার আগে ইউএসএ ভেরিয়েন্টের খোঁজ নিত, এরপর অন্যান্য ভেরিয়েন্টের দিকে অগ্রসর হতো। কিন্তু বর্তমান সময় প্রেক্ষাপটে আইফোন 14 সিরিজ এবং 15 সিরিজ রিলিজ হওয়ার পর থেকে কিন্তু ইউএস ভেরিয়েন্টের চাহিদা খুব কমে আসছে আমাদের দেশে। অন্যান্য যে ভেরিয়েন্টের সেই ভেরিয়েন্টের তুলনামূলক চাহিদা বেড়ে গিয়েছে। এর অবশ্য আরও কিছু কারণ রয়েছে। এক কারণ হচ্ছে যে এটা যে বর্তমান যে ইউএস ভেরিয়েন্টে এটাতে আপনি ইসিম ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের ফিজিক্যাল সিম ব্যবহার করার ওয়ে নেই। এছাড়া আরও কিছু ইস্যু রয়েছে, যদিও সেটা সাময়িক ইস্যু, ব্ল্যাক লিস্ট হচ্ছে, ডিসপ্লেতে প্রবলেম হচ্ছে, বাট সর্বোপরি আমার কাছে বেস্ট মনে হয় ইউএস ভেরিয়েন্ট। এবং এই ক্ষেত্রে আমি সবসময় ইউএস ভেরিয়েন্টই প্রাধান্য দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আমার যে লেটেস্ট iPhone 15 Pro ডিভাইস এটাও কিন্তু ইউএস ভেরিয়েন্ট দেখেই আমি নিয়েছি। বাট আমার ক্ষেত্রে eSIM এর কোনো প্রবলেম নেই। কেননা বাংলাদেশে বর্তমান সময়ে বড়, বড় যত অপারেটর রয়েছে সবারই কিন্তু eSIM রয়েছে, শুধু টেলিটক বাদে। এছাড়া বাদবাকি সব কোম্পানির eSIM বেশ ভালো সার্ভিস দিচ্ছে। কোথাও কোনো প্রবলেম এখন পর্যন্ত কারো কাছ থেকে শুনতে পাইনি। এখন বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশিরা ইউএস ভেরিয়েন্ট কেন এখন ইগনোর করছি? এর অবশ্যই কিছু কারণ রয়েছে। এর যে কারণগুলোর ভিতরে সবচাইতে বড় যে কারণ সেটা হচ্ছে eSIM, এরপর হচ্ছে ব্ল্যাকলিস্ট হয়ে যাওয়া, এরপর হচ্ছে ডিসপ্লে চলে যাওয়া, এছাড়া আরও কিছু ইস্যু রয়েছে। তবে বর্তমান সময়ে আপনি যদি অন্যান্য ডিভাইসের দিকে তাকান, বিশেষ করে ইউএস ভেরিয়েন্টের বাদে হংকং ভেরিয়েন্ট রয়েছে, সিঙ্গাপুর ভেরিয়েন্ট রয়েছে, জাপান ভেরিয়েন্ট রয়েছে। মোট ৪ টা ভেরিয়েন্ট বর্তমানে অ্যাভেলেবল রয়েছে অ্যাপেলে। এই ক্ষেত্রে এই ইউএস ভেরিয়েন্ট বাদে বাদবাকি যেকোনো ভেরিয়েন্টের দাম কিন্তু বর্তমান সময়ে বেশি দেখা যাচ্ছে বর্তমান মার্কেটে। আপনি যেকোনো ডিভাইসের মডেল নাম্বার দেখেই কিন্তু সেটা কোন ভেরিয়েন্ট সেটা দেখতে পাবেন। এজন্য একটি ওয়েবসাইটও রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে সেই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কে গিয়ে আপনি চাইলে এখান থেকে যাচাই করতে পারবেন যে আপনার কাছে যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসটি কোন মডেলের, কোন ভেরিয়েন্টের। সেই সাথে আপনি যদি নেক্সট টাইম iPhone 15 সিরিজ বা 14 সিরিজের কোনো ডিভাইস ক্রয় করতে চান, সেই ক্ষেত্রে জাস্ট মডেল নাম্বার দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কোন ভেরিয়েন্টের। তবে সর্বোপরি বিষয় হচ্ছে যে ভেরিয়েন্ট যেটাই হোক না কেন, কারণ আমার কাছে পছন্দ ইউএস ভেরিয়েন্টের। কারণ অনেকেই বলে বিভিন্ন ইস্যু রয়েছে, বাট সেই ইস্যুগুলো কিন্তু কোনো বিষয় না যদি আপনি ফোনটি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন। এছাড়া সিঙ্গাপুর ভেরিয়েন্ট আর ইউএসএ ভেরিয়েন্টের যে তুলনামূলক দাম আমাদের দেশে বেশ পার্থক্য রয়েছে দামে। আপনি ইউএস ভেরিয়েন্ট খুব সস্তায় পাবেন আমাদের দেশে, যেখানে আপনি ফিজিক্যাল সিম ব্যবহার করার যে ডিভাইসগুলো এগুলো কিন্তু দাম তুলনামূলক একটু বেশি দেখা যাচ্ছে। তবে এখন বিষয় হচ্ছে যে আপনি কোনটা নিবেন? ইউএসএ ভেরিয়েন্ট, না সিঙ্গাপুর ভেরিয়েন্ট, না হংকং ভেরিয়েন্ট, না জাপান ভেরিয়েন্ট? আপনি যদি এই হংকং ভেরিয়েন্ট নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই ডিভাইসে ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন। কিছু, কিছু হংকং মডেলের ডিভাইসে আপনি ২ টা ফিজিক্যাল সিম ব্যবহার করার ওয়েও পেয়ে যাবেন। এছাড়া সিঙ্গাপুর ভেরিয়েন্টেও কিন্তু আপনি একটা ফিজিক্যাল সিম এবং একাধিক eSIM ব্যবহার করতে পারবেন। আর জাপানের যে ভেরিয়েন্ট রয়েছে, সেই ভেরিয়েন্টে আপনি যদি জাপানের ভিতরে আপনি ফোনটি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার ফোনের যে ক্যামেরার শাটার সাউন্ড সেটা অফ করতে পারবেন না। বাট জাপানের বাইরে অন্য কান্ট্রিতে যদি আপনি সেই ডিভাইসটি ব্যবহার করেন, তাহলে কিন্তু ক্যামেরার শাটার সাউন্ড হবে না। তবে এটা আবার তখন হবে যখন আপনি এরোপ্লেন মোডে আপনার ডিভাইসটি ব্যবহার করবেন, সেটা জাপানের বাহিরেই হোক, তখন কিন্তু আবার শাটার সাউন্ড হবে। বাট আপনি যদি এই অন্য কোনো কান্ট্রিতে সিম ব্যবহার করে আপনি জাপানিজ ভেরিয়েন্ট ব্যবহার করেন, তাহলে কোনো ধরনের ক্যামেরার সাউন্ড হবে না। এছাড়া বাদবাকি যে ভেরিয়েন্টের কিছু প্রবলেম ছিল, কোনো ভেরিয়েন্টে আপনার ফেস টাইম কাজ করতো না, ভিডিও কলে কাজ করতো না। এই টাইপের সমস্যা বর্তমানে কোনোটাতে নেই। সবগুলো এখন সেম পর্যায়েই বলা যেতে পারে। শুধুমাত্র এখন একটা বিষয় আমার কাছে মনে হইতেছে পার্থক্য, সেটা হচ্ছে eSIM এবং ফিজিক্যাল সিম। যদি আপনার eSIM এ কোনো সমস্যা না হয়, তাহলে আমি মনে করি যে আপনি ইউএসএ ভেরিয়েন্টটা নিতে পারেন। ইউএসএ ভেরিয়েন্টে কোনো ধরনের সমস্যা নেই। যে সকল সমস্যা ছিল আপনার, সেগুলো Apple আপডেটের মাধ্যমে ফিক্স করে দিয়েছে। তবে একটা সমস্যা সচরাচর আমাদের দেশে সবচাইতে বেশি, সেটা হচ্ছে ব্ল্যাক লিস্ট হয়ে যাওয়া। এই ক্ষেত্রে একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনি যদি ইউএসএ ভেরিয়েন্টের ফোন নিলেন, কখনো যদি আপনার সেই ডিভাইসটি ব্ল্যাক লিস্ট হয়ে যায়, তাহলে আপনার ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র ওই ডিভাইসটি আপনি ইউএসএ তে ব্যবহার করতে পারবেন না। ইউএসএ এর বাহিরে যেকোনো কান্ট্রিতে আপনি সেই ব্ল্যাক লিস্ট ফোনটি ব্যবহার করতে পারবেন। তাহলে আমার মনে হয় আমরা যারা আছি সচরাচর, যারা ইউএসএ কখনোই যাব না,
বা যাওয়ার ইচ্ছেও নেই বা যেতে চাইলেও হয়তো সম্ভব না, তাদের তো ইউএস ভেরিয়েন্ট ব্যবহার করতে কোনো আপত্তি থাকার কথা না। এই কারণে বলতেছি আপনি নিতে পারেন ইউএস ভেরিয়েন্টের ফোন। সেই ক্ষেত্রে আপনি বর্তমান সময়ের যে দাম, সে দাম তুলনামূলক ইউএস ভেরিয়েন্টের অনেকটাই কম অন্যান্য ভেরিয়েন্টের তুলনায়। এই ক্ষেত্রে আরো কিছু বিষয় যেমন এই iOS 16 এ এছাড়া iPhone 15 এর যখন iOS 17 শুরুতে লঞ্চ করা হলো তখন কিন্তু কিছু ডিভাইসে আপনার ডিসপ্লে জনিত একটু প্রবলেম ছিল। বাট সেটা কিন্তু অ্যাপল iOS 17.1 থেকে সেটা ফিক্স করে দিয়েছে। আপাতত এই রিলেটেড কোনো ইস্যু দেখা যাচ্ছে না। শুধুমাত্র একটাই ইস্যু, সেটা হচ্ছে ব্ল্যাকলিস্ট। সেই ক্ষেত্রে আপনি যে অপারেটর থেকে নিবেন, মানে যে দোকান থেকে নিবেন, সেই ক্ষেত্রে তাদের সাথে কথা বলে নিতে পারেন। কারণ প্রতিটা অ্যাপলের আইফোনেই কিন্তু ১ বছরের ওয়ারেন্টি রয়েছে। আপনি ওয়ারেন্টি থাকা অবস্থায় যদি এই ধরনের কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে যাতে ক্লেম করতে পারেন এরকম সুবিধা যে দোকানদার দিচ্ছে, আপনি তার কাছ থেকে ডিভাইসটি নিবেন। তো এই ছিল ভিডিও, যে অনেকেই জানতে চাচ্ছিলেন যে ইউএস ভেরিয়েন্ট বা অন্যান্য ভেরিয়েন্টের যে বিষয়গুলোর পার্থক্য, এছাড়া যে ইউএস ভেরিয়েন্ট ফোন নিলে কোনো প্রবলেম হবে কিনা। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।